ষষ্ঠ শ্রেণীর সবাইকে আজকের এই আয়োজনে দারুণ একটা স্বাগতম। আজকে আমরা খুব চমৎকার আর রোমাঞ্চকর একটা যাত্রায় বের হতে যাচ্ছি। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জেগেছে আমাদের এই বিশাল পৃথিবীটা আসলে ঠিক কি কি গোপন উপাদান দিয়ে তৈরি? চারপাশের প্রকৃতি কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে কিন্তু এই উপাদানগুলো সম্পর্কে জানা একদম মাস্ট। তো চলো শুরু করা যাক। আজকের আলোচনার টপিকগুলো মূলত আমাদের এই যাত্রার একটা মানচিত্রের মতো। এক নজরে দেখে নিই কী কী থাকছে। প্রথমে খনিজ পদার্থ ও শিলা, তারপর শিলার প্রকারভেদ, আকরিক ও ধাতু, জীবাশ্ম জ্বালানি, পরিবেশের ওপর এগুলোর প্রভাব এবং সবশেষে অপচয় রোধ ও সমাধান। একদম ক্ষুদ্রতম উপাদান থেকে শুরু করে আমাদের এই আধুনিক পৃথিবীটা ঠিক কিভাবে চলছে তার সবকিছুই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। পর্ব ১, খনিজ পদার্থ এবং শিলা, পৃথিবীর উপাদান। তো মূল আলোচনায় প্রবেশ করা যাক। আচ্ছা, একটা কেক তৈরি করতে যেমন আলাদা আলাদা উপাদানের প্রয়োজন হয়, তাই না? ঠিক তেমনি আমাদের এই বিশাল পৃথিবীরও কিন্তু কিছু বেসিক বা মৌলিক উপাদান রয়েছে, আর এই উপাদানগুলো দিয়েই পুরো গ্রহটি তৈরি হয়েছে। প্রথমেই আসে খনিজ পদার্থ বা মিনারেলসের কথায়। খনিজ পদার্থ জিনিসটা আসলে কী? সোজা কথায়, প্রকৃতিতে পাওয়া যায় এমন কিছু নির্দিষ্ট রাসায়নিক ধর্মবিশিষ্ট অজৈব পদার্থই হল খনিজ পদার্থ, যা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে লোহা, তামা বা অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু পৃথিবীর একদম বিশুদ্ধ এবং মৌলিক রাসায়নিক উপাদান। আর খনিজ পদার্থ যদি হয় কেক বানানোর আটা আর চিনি, তবে শিলা বা রক হল সেই উপাদানগুলো নির্দিষ্ট মাপে মিশিয়ে তৈরি করা একদম আস্ত একটা বেকড কেক। মানে হলো এক বা একাধিক খনিজ পদার্থ মিলে প্রকৃতিতে যখন একটা শক্ত পদার্থ তৈরি করে, ঠিক তখনই কাকে আমরা শিলা বলি। আর জানলে অবাক হবে, আমাদের পৃথিবীর এই যে উপরিভাগ, সেটা কিন্তু এই শিলা দিয়ে গঠিত। পর্ব ২, শিলার প্রধান ৩টি প্রকারভেদ। এবার সময় হয়েছে ভূতাত্ত্বিক গোয়েন্দা হওয়ার। প্রকৃতি ঠিক কিভাবে এই শিলাগুলোকে তৈরি করে তার উপর ভিত্তি করে শিলাকে প্রধান ৩টে চমৎকার ভাগে ভাগ করা যায়। চলো সেই ভিন্ন ভিন্ন রহস্যগুলো এবার একটু উন্মোচন করা যাক। ছকটা একটু খেয়াল করলেই দেখবে, প্রথমেই আছে আগ্নেয় শিলা। পৃথিবীর গভীরের প্রচণ্ড উত্তপ্ত তরল ম্যাগমা বা লাভা যখন ঠান্ডা আর শক্ত হয়ে যায়, তখন এই শিলা তৈরি হয়। এরপর রয়েছে পাললিক শিলা। নদী বা সমুদ্রের নিচে পলি জমে স্তরে স্তরে এটা তৈরি হয়। আর মজার ব্যাপার হলো, এর স্তরের ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে প্রাচীনকালের সব জীবাশ্ম। সব শেষে আগ্নেয় বা পাললিক শিলা যখন প্রচণ্ড তাপ আর চাপের কারণে নিজেদের রূপ একদম পুরোপুরি পরিবর্তন করে ফেলে, তখন তাকে রূপান্তরিত শিলা বলা হয়। এই শিলাগুলো অত্যন্ত শক্ত এবং বেশ চকচকে হয়। পর্ব ৩, আকরিক এবং ধাতুর ব্যবহার। সাধারণ শিলার কথা তো আমরা জানলাম। এবার চলো সাধারণ শিলা থেকে বেরিয়ে এসে এর ভেতরে লুকিয়ে থাকা এক গুপ্ত ধন খুঁজি, যা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কিছুই গড়ে উঠেছে। এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, সব শিলা কিন্তু আকরিক বা ওর নয়। যে খনিজ পদার্থ থেকে খুব সহজে এবং লাভজনকভাবে ধাতু বের করে আনা বা নিষ্কাশন করা যায়, শুধুমাত্র তাকেই আমরা আকরিক বলি। যেমন ধরো, হেমাটাইট নামের আকরিক থেকে খুব সহজেই লৌহ পাওয়া যায়, আবার বক্সাইট থেকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম। এবার একটু ভেবে দেখো তো, কিভাবে এই নিষ্কাশিত ধাতুগুলো আমাদের চারপাশের জগৎটাকে নির্মাণ করছে। এই যে আমাদের ঘরবাড়ি বা কলকারখানার মজবুত কাঠামো, সেটা তৈরি হচ্ছে লোহা দিয়ে, তামা দিয়ে তৈরি হচ্ছে বিদ্যুৎ চলাচলের সব তার, আর ওই যে আকাশে বিশাল বিশাল বিমান ওড়ে, সেগুলোর জন্য যে হালকা অথচ শক্ত কাঠামো প্রয়োজন, সেটা কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে এই অ্যালুমিনিয়াম দিয়েই। সত্যিই দারুণ ব্যাপার, তাই না? পর্ব ৪, জীবাশ্ম জ্বালানি, প্রাচীন শক্তি। মাটির ওপরের কাঠামো তো আমরা দেখলাম, এবার চলো মাটির আরও অনেক অনেক গভীরে যাওয়া যাক, কারণ সেখানে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন ধরনের আরেক গুপ্তধন, কোটি কোটি বছর আগের এক প্রাচীন শক্তি। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল, লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া গাছপালা আর প্রাণীর দেহাবশেষ কিভাবে সময়ের সাথে সাথে রূপান্তরিত হয়ে এমন এক জ্বালানিতে পরিণত হয়, যা আজকে আমাদের এই সম্পূর্ণ আধুনিক পৃথিবীটাকে সচল রেখেছে। এটাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউল। আর এই প্রক্রিয়াটা কিন্তু একদিনে হয় না, এটা অত্যন্ত দীর্ঘ একটা প্রক্রিয়া।
প্রথমে গাছপালা আর প্রাণীর দেহাবশেষ মাটির নিচে চাপা পড়ে। এরপর সেখানে প্রচণ্ড তাপ ও চাপে লক্ষ লক্ষ বছর ধরে রাসায়নিক পরিবর্তন ঘটতে থাকে। এই বিশাল একটা সময় পার হওয়ার পর তবেই তা জ্বালানিতে পরিণত হয়। মানে চাইলেই এই প্রক্রিয়াটা কোনোভাবেই তাড়াহুড়ো করে বা কৃত্রিমভাবে ল্যাবে দ্রুত তৈরি করা কিন্তু সম্ভব নয়। জীবাশ্ম জ্বালানি মূলত প্রধান ৩টি রূপে পাওয়া যায়। প্রাচীন গাছপালা থেকে তৈরি হয় কয়লা, যা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের চারপাশ আলোকিত রাখে। আবার সামুদ্রিক প্রাণী থেকে তৈরি পেট্রোলিয়াম বা খনিজ তেল দিয়ে গাড়ি আর অন্যান্য যানবাহন সচল থাকে। আর খনিজ তেলের স্তরের ঠিক ওপরেই পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, যা দিয়ে আমাদের প্রতিদিনের রান্না থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানার কাজ সম্পন্ন হয়। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ সতর্কতামূলক বিষয় আমাদের মনে রাখতে হবে। যেহেতু এই জ্বালানিগুলো তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে, তাই এগুলো হলো অনবায়নযোগ্য বা নন রিনিউয়েবল শক্তির উৎস। এর মানে হলো আমরা যদি ক্রমাগত এগুলো ব্যবহার করতেই থাকি আর একবার এই শক্তির ভাণ্ডার ফুরিয়ে যায়, তবে তা চিরতরে শেষ হয়ে যাবে। এটা চাইলেও আর সহজে ফিরে পাওয়া যাবে না। পর্ব ৫, পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব। এই প্রাচীন জ্বালানিগুলো আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিল। এগুলো খুব দ্রুত পুড়িয়ে ফেলা, কিন্তু মারাত্মক কিছু নেতিবাচক দিক রয়েছে। এবার চলো সেই পরিণতিগুলো সম্পর্কে একটু জানা যাক। বৈজ্ঞানিক তথ্য উপাত্ত থেকেই এটা একদম প্রমাণিত যে জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মতো বিপজ্জনক সব গ্যাস নির্গত হয়। এই গ্যাসগুলো শুধু যে মারাত্মক বায়ুদূষণ ঘটায় তা নয়, পাশাপাশি আমাদের পৃথিবীর তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটাকেই আমরা বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি। পর্ব ৬, অপচয় রোধ এবং সমাধান। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের ঠিক এই মুহূর্তে কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দেখো, সমস্যা যেমন আছে তেমনি তার কিন্তু চমৎকার সমাধানও রয়েছে। আমাদের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল হতে পারে যদি শক্তির অপচয়টা আমরা আজই বন্ধ করতে পারি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আমাদের সৌরশক্তি এবং বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। কারণ সূর্য এবং বাতাসের এই শক্তি একেবারেই অফুরন্ত এবং আমাদের পরিবেশের জন্য একদম শতভাগ নিরাপদ। আজকের এই আলোচনা থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে একটা প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করতে চাই। আচ্ছা, আগামীকালে সুন্দর ভবিষ্যতের জন্য এই মূল্যবান এবং অনবায়নযোগ্য শক্তিকে বাঁচাতে প্রতিদিনের জীবনে আমরা কি কি ছোট ছোট পদক্ষেপ নিতে পারি বলতো? বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখার অনুরোধ রইল। আশা করি আজকের এই সেশনটা পরিবেশ বিজ্ঞান সম্পর্কে আরও নতুন কিছু জানার আগ্রহ জাগিয়ে তুলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের কোনো আয়োজনে।